হ্যাঁ সামিয়া। সামিহা, হচ্ছে তুমি কেমন আছো সামিয়া? তুমি হচ্ছে ক্লাসে জয়েন করছো, তো তুমি একটু আমাকে কমেন্ট করে জানাও যে হচ্ছে বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, এবং হচ্ছে আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা, ঠিক মতো সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, একটু কমেন্ট করো। হ্যাঁ, আমি হচ্ছে আরও কয়েকজন জয়েন করবে, একটু অপেক্ষা করো। হ্যাঁ সামিহা, ওয়ালাইকুম আসসালাম। তুমি একটু আমাকে কমেন্ট করে জানাও যে হচ্ছে বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, এবং হচ্ছে আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। সামিহা, একটু আমাকে কনফার্ম করো যে হচ্ছে বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, এবং হচ্ছে আমার সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ, একটু কনফার্ম করো। ওকে, আচ্ছা। দেখো, আমাদের সাথে আরো কয়েকজন জয়েন করবে, একটু অপেক্ষা করো, আমরা ক্লাস শুরু করে দেই। আমরা দেখো, তোমাদের পরীক্ষা এখন আর হচ্ছে এটাকে কি বলে, যেটা আমি বলতেছিলাম যে তোমাদের এখন আর হাফ ইয়ারলি সিলেবাস ফলো করলে হবে না, এখন তোমার হচ্ছে হোল বই পড়তে হবে, পুরো বইটাই পড়তে হবে, কারণ হচ্ছে একেবারে হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রিপারেশন নিয়ে শুরু করতে হবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে অধ্যায়গুলো একটু বেশি কঠিন, এগুলো আমি আগে পড়িয়ে দিচ্ছি। একটু অপেক্ষা করো, আমার একটা ফোন আসছে। হ্যালো, হ্যাঁ কাব্য, আমি তো ক্লাস নিচ্ছি, ক্লাস নিচ্ছি। হ্যাঁ, ওকে। দেখো, তাহলে যে অধ্যায়গুলো কঠিন আমরা এই অধ্যায়গুলো আগে পড়ে ফেলবো। আমাদের সবচেয়ে কঠিন যে অধ্যায়টা সেটা আমরা আগে ধরবো। সবচেয়ে কঠিন অধ্যায় হচ্ছে তোমার অম্ল, ক্ষারক, লবণ। কেমিস্ট্রির অধ্যায়গুলো আমরা আগে পড়ে ফেলি, তারপর হচ্ছে আমরা ফিজিক্সের অধ্যায় পড়বো, তারপর হচ্ছে বায়োলজির অধ্যায় পড়বো। তো 7 নম্বর যে অধ্যায়টা আছে, আমাকে হচ্ছে ওই তোমাদের আরও কয়েকজন আছে, ওরা এখনও জয়েন করতেছে না, হচ্ছে হয়তো জয়েন করে ফেলবে একটু পরে। ওরা আমাকে সবাই হচ্ছে বললো যে আগে সপ্তম অধ্যায়টা পড়ানোর জন্য। 7 নম্বর যে চ্যাপ্টারটা আছে অম্ল, ক্ষারক, লবণ, ওইটা থেকে পরীক্ষায় মাস্ট কমন প্রশ্ন আসবেই। তো যেহেতু এটা হচ্ছে বোঝার একটা অধ্যায়, এই জন্য আমি ওরা বলছে যে 7 অধ্যায়টা আগে ধরার জন্য 7 অধ্যায়টা আগে পড়াই ফেলতেছি। 7 অধ্যায়টা পড়ানোর পরে আমরা অন্য অধ্যায় যাব, ঠিক আছে? আচ্ছা, আর এই সপ্তম অধ্যায়টা অন্য কোনো অধ্যায়ের সাথে রিলেটেড না। সো আমরা তাহলে সপ্তম অধ্যায়টা শুরু করি। দেখো, আমাদের সপ্তম অধ্যায়ের নাম হচ্ছে কি, অম্ল, ক্ষারক আর হচ্ছে লবণের ব্যবহার। অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার। অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার। এটা হচ্ছে কত নম্বর অধ্যায়? সপ্তম অধ্যায়। অধ্যায় কত? সপ্তম অধ্যায়। আচ্ছা, তো আমাদের প্রথম যেটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে, আমরা প্রথমে পড়বো হচ্ছে অ্যাসিড। কি পড়বো? অ্যাসিড। আচ্ছা, আগে আসো অ্যাসিডের সংজ্ঞাটা আমি একটু, অ্যাসিডের সংজ্ঞাটা পড়ার আগে আমাদের যেটা পড়তে হবে যে অ্যাসিড জিনিসটা আসলে কি। অ্যাসিড হচ্ছে এমন সব যৌগ যাদের মধ্যে এক বা একাধিক প্রতিস্থাপনীয় হাইড্রোজেন বিদ্যমান। দেখো, আমি কয়েকটা অ্যাসিডের সংকেত মানে লিখে দিচ্ছি, যে সংকেতগুলো তোমাদের মানে মুখস্থ করতেই হবে, পড়তেই হবে।
কমন কিছু অ্যাসিড আছে যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে আমরা প্রচুর ব্যবহার করে থাকি। এর মধ্যে একটা অ্যাসিড হলো HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই অ্যাসিডের নাম কি? এই অ্যাসিডের নাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তারপর একটা অ্যাসিড হচ্ছে H2SO4, এটার নাম হচ্ছে সালফিউরিক অ্যাসিড। তারপর একটা অ্যাসিডের নাম হচ্ছে HNO3, এটার নাম হচ্ছে নাইট্রিক অ্যাসিড। তারপর অ্যাসিডটার নাম হচ্ছে HClO4, এটার নাম হচ্ছে পারক্লোরিক অ্যাসিড। এটার নাম কি? পারক্লোরিক অ্যাসিড। তারপর অ্যাসিডটার নাম হচ্ছে HSO4, এটার নাম হচ্ছে সালফিউরাস অ্যাসিড। তারপর অ্যাসিডটার নাম হচ্ছে HNO3, এটার নাম হচ্ছে নাইট্রিক অ্যাসিড। 1 2 3 4 5 6। তারপর আমরা আরেকটা অ্যাসিডের নাম দিতে পারি, যেমন হচ্ছে তোমার H2CO3, এটা হচ্ছে কার্বনিক অ্যাসিড। তারপর দিতে পারি হচ্ছে H3PO4, এটা হচ্ছে ফসফরিক অ্যাসিড। তারপর আরেকটা অ্যাসিড আমরা দিতে পারি হচ্ছে যেমন হচ্ছে CH3COOH, এটার নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। এই যে দেখো সবগুলো অ্যাসিড আমরা দিলাম, লিখলাম হচ্ছে কয়টা অ্যাসিড, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। এই 9টা অ্যাসিডের নাম তোমার মুখস্থ থাকতেই হবে। আমি আবারও বলি, এটার নাম হচ্ছে কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটার নাম হচ্ছে সালফিউরিক অ্যাসিড, এটার নাম নাইট্রিক অ্যাসিড, এটা হচ্ছে পারক্লোরিক অ্যাসিড, এটার নাম হচ্ছে সালফিউরাস অ্যাসিড, এটার নাম হচ্ছে নাইট্রিক অ্যাসিড, এটার নাম কার্বনিক অ্যাসিড, এটার নাম হচ্ছে ফসফিউরিক অ্যাসিড, এটার নাম হচ্ছে মিথানোয়িক অ্যাসিড। এখন দেখো এই যে সবগুলো অ্যাসিড, এই সবগুলো অ্যাসিডের মধ্যে একটা কমন বৈশিষ্ট্য আছে। কমন বৈশিষ্ট্যটা কি? কমন বৈশিষ্ট্যটা হচ্ছে সবগুলোর মধ্যে কি আছে? হাইড্রোজেন পরমাণু বিদ্যমান। দেখো এখানেও হাইড্রোজেন আছে, এখানেও হাইড্রোজেন আছে, সবগুলোর মধ্যে কি? হাইড্রোজেন পরমাণু বিদ্যমান। তো এই যে অ্যাসিডের যে হাইড্রোজেন পরমাণুটা, এটা হচ্ছে একটা বিশেষ রকমের হাইড্রোজেন। এটাকে বলা হয় প্রতিস্থাপনীয় হাইড্রোজেন। কি বলা হয়? প্রতিস্থাপনীয় হাইড্রোজেন। অর্থাৎ এই হাইড্রোজেনটাকে সরিয়ে এটা যখন এই অ্যাসিডটা অন্য কোনো যৌগের সাথে, ক্ষার বা অন্য কোনো যৌগের সাথে বিক্রিয়া করবে, তখন এই অ্যাসিডটাকে সরিয়ে এখানে অন্য কোনো তোমার হচ্ছে মৌল এসে ঢুকতে পারবে। এই জন্য এটাকে বলা হয় কি? প্রতিস্থাপনীয় হাইড্রোজেন। তাহলে আমরা বলতে পারি প্রতিস্থাপনীয় হাইড্রোজেন মানে কি? প্রতিস্থাপনীয় হাইড্রোজেন মানে হচ্ছে কোনো যৌগ থেকে যে হাইড্রোজেনকে সরিয়ে অন্য কোনো মৌল এসে প্রবেশ করতে পারে, সেই হাইড্রোজেনকে বলা হয় কি? প্রতিস্থাপনীয় হাইড্রোজেন। আর আমাদের এই অ্যাসিডগুলোর মধ্যে এরকম এক বা একাধিক কি থাকবে? প্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকবে। অর্থাৎ অ্যাসিডের একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে কি? অ্যাসিডের মধ্যে কি আছে? এক বা একাধিক প্রতিস্থাপনীয় হাইড্রোজেন বিদ্যমান। এটা হচ্ছে অ্যাসিডের একটি কমন বৈশিষ্ট্য। আচ্ছা, আমি একটু দেখো, তার মানে অ্যাসিডের মধ্যে কি থাকবে? এক বা একাধিক প্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকবে। আরেকটা হচ্ছে কি? অ্যাসিড সমূহকে যখন আমরা পানিতে দ্রবীভূত করব, কোথায় দ্রবীভূত করব? অর্থাৎ অ্যাসিডের একটা কমন বৈশিষ্ট্য কি? অ্যাসিডের একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে অ্যাসিডের মধ্যে কি থাকবে? অবশ্যই হাইড্রোজেন পরমাণু থাকবে, এবং অ্যাসিডের এই হাইড্রোজেন পরমাণুকে বলা হয় প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু। এখন এই অ্যাসিডকে যখন কোথায় মানে হচ্ছে পানিতে তুমি দ্রবীভূত করবা, কোথায়? মানে অ্যাসিডটাকে নিয়ে পানির মধ্যে দ্রবীভূত করবা, তখন হচ্ছে 1 মিনিট, আমার ফোন আসছে একটা। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, সাজিয়া।
তুমি ক্লাসে জয়েন করতেছো না কেন? লিঙ্ক তুমি হচ্ছে তোমার এখানে নোটিফিকেশন গেছে তো তোমার আইডিতে, দেখো নোটিফিকেশনের মধ্যে ওই যে গ্রুপ, তুমি না গ্রুপে জয়েন করছো? হ্যালো, তুমি নোটিফিকেশন দেখো, ওখানে আসে নাই? আচ্ছা আমি তোমাকে লিঙ্ক পাঠাচ্ছি, দাঁড়াও। আচ্ছা সাজিয়া আমাদের সাথে জয়েন করে ফেলছে, সাজিয়া পেয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা চলে যাই হচ্ছে অ্যাসিডের মধ্যে। তো আমরা বলছিলাম যে অ্যাসিডকে কি করা হয়, যদি পানিতে দ্রবীভূত করা হয়, এইটুকু তোমরা হয়তো ক্লাস 8 শিখছো, আমরা এইটুকু থেকে শুরু করছি একদম বেসিক থেকে। তো এটাকে যদি আমরা পানিতে দ্রবীভূত করি তাহলে কি তৈরি হবে, এটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে হচ্ছে H+ আর হচ্ছে Cl-। কেন H+ হলো, কারণ হাইড্রোজেনের যোজনী 1, ও হচ্ছে একটা ধনাত্মক যৌগ, ইলেকট্রন কি করে, ইলেকট্রন হচ্ছে সে কি করে, ত্যাগ করে, আর ক্লোরিন হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে, এই জন্য ক্লোরিন হচ্ছে Cl-। আমরা যদি হচ্ছে এটাকে পানিতে দ্রবীভূত করি তাহলে কি তৈরি হবে, আমাদের হচ্ছে 2H+ আর হচ্ছে SO4 2-। যদি আমরা এই HNO3 কে পানিতে দ্রবীভূত করি H2O-তে তাহলে কি তৈরি হবে, এখানে হচ্ছে H হচ্ছে ধনাত্মক, H মানে প্লাস, আর NO3 হচ্ছে কি মাইনাস, এর যোজনী হচ্ছে 1, এটা একটা ঋণাত্মক। তারপর হচ্ছে তোমার যদি আমরা H2O কে পানিতে দ্রবীভূত করি তাহলে তৈরি হবে কি H+ আর হচ্ছে ClO4-। আর তোমার যদি আমরা HSO4 মানে সালফিউরাস অ্যাসিডকে যদি আমরা পানিতে দ্রবীভূত করি তাহলে তোমার তৈরি হবে হচ্ছে H+ আর হচ্ছে SO4-। যদি আমরা এটাকে দ্রবীভূত করি তাহলে কি তৈরি হবে, H2O-তে H+ আর হচ্ছে
NO3 মাইনাস তৈরি হবে। আর যদি আমরা, এটা হচ্ছে কার্বনিক অ্যাসিড, যদি কার্বনিক অ্যাসিডকে আমরা দ্রবীভূত করি তাহলে তৈরি হবে হচ্ছে 2H প্লাস প্লাস CO3 মাইনাস। দেখো যদি আমরা ফসফরিক অ্যাসিডকে দ্রবীভূত করি পানিতে তাহলে তৈরি হবে 3H প্লাস প্লাস PO4, এটা যোজনী হচ্ছে 3 মাইনাস। আর যদি আমরা, এটার নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিডকে যদি আমরা, মিথানোয়িক অ্যাসিড, এটার নাম হচ্ছে মিথানোয়িক অ্যাসিড। যদি আমরা মিথানোয়িক অ্যাসিডকে পানিতে দ্রবীভূত করি তাহলে এখান থেকে তৈরি হবে হচ্ছে তোমার এটা হচ্ছে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন। এই হাইড্রোজেনটা প্রতিস্থাপনীয় হাইড্রোজেন নয়, এই লাস্টের হাইড্রোজেনটা হচ্ছে কি প্রতিস্থাপনীয় হাইড্রোজেন, কারণ এটা হচ্ছে একটা জৈব অ্যাসিড, জৈব অ্যাসিডের শেষের হাইড্রোজেনটা হচ্ছে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন। তাহলে আমাদের তৈরি হবে CH3COO মাইনাস প্লাস হচ্ছে H প্লাস। তাহলে দেখো এই যে আমরা এই অ্যাসিডগুলোর নাম আমি আবার বলে দিচ্ছি, এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড, অ্যাসিডগুলোর নাম তোমার অবশ্যই মনে থাকতে হবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, পারক্লোরিক অ্যাসিড, পারক্লোরিক, এটা হচ্ছে সালফিউরাস অ্যাসিড, এটা নাইট্রিক অ্যাসিড, এটা কার্বনিক অ্যাসিড, আর এটা হচ্ছে ফসফরিক অ্যাসিড, এটা হচ্ছে মিথানোয়িক অ্যাসিড, এটার নাম হচ্ছে কি মিথানোয়িক অ্যাসিড। আচ্ছা, তো এই অ্যাসিডগুলোর নাম অবশ্যই তোমার মনে রাখতে হবে। দেখো আমরা বলছিলাম যে আমরা এখানে দুইটা বৈশিষ্ট্য পাইছি, একটা হচ্ছে কি অ্যাসিড সমূহের মধ্যে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু বিদ্যমান। প্রতিস্থাপনীয় হাইড্রোজেন জিনিসটা কি, যে হাইড্রোজেনকে অন্য কোনো মৌল এসে প্রতিস্থাপন করতে পারে, মানে হচ্ছে এটাকে সরিয়ে অন্য কোনো মৌল প্রবেশ করে নতুন যৌগ গঠন করতে পারে, এটাকে বলা হয় প্রতিস্থাপনীয় হাইড্রোজেন। এবং এই অ্যাসিডগুলোকে, এই যৌগগুলোকে পানিতে বা জলীয় দ্রবণে, জলীয় দ্রবণ আর পানি একই জিনিস, অর্থাৎ যে দ্রবণে পানি দ্রাবক হিসেবে কাজ করে সেই দ্রবণকে বলা হয় জলীয় দ্রবণ। যেহেতু এখানে এই পানি ব্যবহার করতেছে এই জন্য আমরা জলীয় দ্রবণ বলবো। তো পানিতে বা জলীয় দ্রবণে এই যৌগগুলোকে দ্রবীভূত করলে এগুলো ভেঙে যায়, ভেঙে গিয়ে কি হয়, এদের মধ্যে যে হাইড্রোজেনটা ছিল এই হাইড্রোজেনটা H প্লাস আয়ন হিসেবে আলাদা হয়ে যায়, H প্লাস আয়ন হিসেবে কি হয়, আলাদা হয়ে যায়। অর্থাৎ দেখো প্রত্যেকটি অ্যাসিডই পানিতে ভেঙে গিয়ে H প্লাস আয়ন তৈরি করেছে। এই H প্লাস আয়নকে প্রোটনও বলা হয়। H প্লাস আয়নকে কি বলা হয়, প্রোটনও বলা হয়, কারণ হাইড্রোজেনের মধ্যে একটি ইলেকট্রন আছে আর একটি প্রোটন আছে, যদি সে একটা ইলেকট্রন ত্যাগ করে দেয় তাহলে একটা প্রোটনই থাকে। তাহলে H প্লাস মানে কি প্রোটন, H প্লাস মানে কি প্রোটন, H প্লাস। তাহলে আমরা বলতে পারি অ্যাসিডের সংজ্ঞাটা এরকম যে সকল যৌগের মধ্যে এক বা একাধিক প্রতিস্থাপনীয় হাইড্রোজেন বিদ্যমান এবং যারা পানিতে বা জলীয় দ্রবণে H প্লাস আয়ন উৎপন্ন করে তাদেরকে কি বলে, তাদেরকে তোমার হচ্ছে অ্যাসিড, তাদেরকে অ্যাসিড বলে। তো সংজ্ঞাটা আমি একটু লিখে দিচ্ছি। আচ্ছা, আমি চেষ্টা করব যে হচ্ছে ক্লাসটাকে অন্য কোনো সময় দেওয়ার জন্য। জাস্ট এখন ক্লাসটা আপাতত ক্লাস করো, হ্যাঁ, পরে আমি দেখবো যে সরে দেওয়া যায় কিনা। আচ্ছা, তোমরা যদি কোনো কিছু না বুঝো আমাকে কমেন্ট করবা, হ্যাঁ। আমি এই কয়টা মুছে দিচ্ছি, মুছে দিয়ে এখানে অ্যাসিডের সংজ্ঞাটা লিখে দিচ্ছি। অ্যাসিডের সংজ্ঞাটা পরীক্ষায় আসে, এই যে অ্যাসিড কাকে বলে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে সকল যৌগে এক বা একাধিক, যে সকল যৌগে এক বা একাধিক প্রতিস্থাপনীয় যে সকল যৌগে এক বা একাধিক প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু বিদ্যমান, এবং যারা পানিতে বা জলীয় দ্রবণে
এবং যারা পানিতে বা জলীয় দ্রবণে H+ আয়ন উৎপন্ন করে তাদেরকে অ্যাসিড বলে। আচ্ছা, এ হচ্ছে আমাদের অ্যাসিডের সংজ্ঞা। আশা করি বুঝতে পারছো। তো তোমরা, আমি বোর্ডের মধ্যে যেগুলো লিখে দিব এগুলো তোমরা হচ্ছে একটা কাজ করবা যে স্ক্রিনশট দিয়ে রেখে দিবা। স্ক্রিনশট দিয়ে রেখে দিলে আর তোমরা পরে হচ্ছে এগুলো খাতার মধ্যে তুলে নিতে পারবা। মনে রাখবা, আমি যা পড়াচ্ছি, যা লিখে দিচ্ছি এগুলো নোট করবা। প্রত্যেকটা জিনিসই ইম্পর্ট্যান্ট এবং প্রত্যেকটা জিনিসই পরীক্ষায় আসার মতো এবং শেখার জিনিস। সো হচ্ছে যা লেখাবো এগুলো স্ক্রিনশট দিয়ে রাখবা আর হচ্ছে পরে নোট করে ফেলবা। আর কোনো কিছু না বুঝলে আমাকে কমেন্টে জানাও, আমি হচ্ছে রিপ্লাই মানে উত্তর দিব। আর যেটা হচ্ছে সেটা আরেকটা কথা হচ্ছে যে আমি যে ক্লাসগুলো করাচ্ছি এগুলা আমাদের গ্রুপে থাকবে। তোমরা পরেও আবার এগুলা দেখে যদি কোনো কিছু ভুলে যাও পরে আবার দেখে এখান থেকে শিখতে পারবা। সো এই হচ্ছে আমাদের অ্যাসিডের ডেফিনিশন। তাহলে আগের যে মানে হচ্ছে বিক্রিয়াগুলো আমি দেখালাম, কেন দেখালাম? কারণ অ্যাসিডের দুইটা বৈশিষ্ট্য দিয়ে আমরা অ্যাসিড চিনতে পারি। এক হচ্ছে কি অ্যাসিডের মধ্যে এক বা একাধিক প্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকবে এবং অ্যাসিড সমূহকে পানিতে বা জলীয় দ্রবণে দ্রবীভূত করলে এরা ভেঙে যায়, ভেঙে গিয়ে সবাই H+ আয়ন উৎপন্ন করে। এই দুইটা বৈশিষ্ট্য যে সকল যৌগের মধ্যে বিদ্যমান থাকবে তারাই হচ্ছে কি অ্যাসিড। এছাড়াও অ্যাসিডের আরও অনেক বৈশিষ্ট্য আছে, ওই বৈশিষ্ট্যগুলো তোমাদের জানার দরকার নয়। এগুলো হচ্ছে যারা হচ্ছে কেমিস্ট্রি পড়েন, সায়েন্সের স্টুডেন্ট, তাদের জানা দরকার। তোমাদের জাস্ট এই দুইটা বৈশিষ্ট্য জানলেই হবে। তোমাদের পরীক্ষায় কুইজ আসলে এই দুইটা বৈশিষ্ট্যই আসবে পরীক্ষায়। আর এই হচ্ছে অ্যাসিডের সংজ্ঞাটা, ঠিক আছে? তো আমরা চলে যাব হচ্ছে আমাদের পরের টপিকে। আমাদের পরের টপিক হচ্ছে অ্যাসিডের প্রকারভেদ। এটা আমি মুছে দেই। আচ্ছা, মাঝে মধ্যে ভোলা হয়ে গেলে তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও। দেখো, আমরা লিখবো অ্যাসিড হচ্ছে দুই প্রকার। অ্যাসিড কত প্রকার? অ্যাসিড দুই প্রকার। দুই প্রকার অ্যাসিড কি কি? এক নম্বরে হচ্ছে আমাদের দুর্বল অ্যাসিড, একটা হচ্ছে সবল অ্যাসিড, একটা হচ্ছে দুর্বল অ্যাসিড। সবল অ্যাসিড বা শক্তিশালী অ্যাসিড। সবল অ্যাসিড বা শক্তিশালী অ্যাসিড, এ হচ্ছে একটা অ্যাসিড। অর্থাৎ সবল অ্যাসিড আর শক্তিশালী অ্যাসিড এক কথা। সবল অ্যাসিড আর হচ্ছে কি শক্তিশালী অ্যাসিড। আর দুই নাম্বার হচ্ছে কি? দুই নাম্বার হচ্ছে দুর্বল অ্যাসিড। দুর্বল অ্যাসিড। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাসিড কত প্রকার? অ্যাসিড হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে শক্তিশালী অ্যাসিড, একটা হচ্ছে কি দুর্বল অ্যাসিড। তো এখন আমরা শিখব শক্তিশালী অ্যাসিড কি আর দুর্বল অ্যাসিড কি। তো এক নম্বর সংজ্ঞাটা আমাদের কি ছিল? সবল অ্যাসিড বা শক্তিশালী অ্যাসিড। সবল অ্যাসিড কাকে বলা হয় আমরা সংজ্ঞাটা লিখে নেই, তারপরে হচ্ছে বুঝবো। যে অ্যাসিড জলীয় দ্রবণে, যে অ্যাসিড জলীয় দ্রবণে, জলীয় দ্রবণ বা পানিতে আর কি, জলীয় দ্রবণে বা পানিতে সম্পূর্ণ বিয়োজিত হয়। সম্পূর্ণ বিয়োজিত হয় তাদেরকে
আচ্ছা, এখান দিয়ে লিখব যে সকল অ্যাসিড জলীয় দ্রবণে বা পানিতে সম্পূর্ণ বিয়োজিত হয় তাদেরকে সবল অ্যাসিড বা শক্তিশালী অ্যাসিড বলে। আচ্ছা, যেমন এক্সাম্পল দিতে পারি আমরা, উদাহরণ আমরা জানি যে H2SO4 এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। এটা একটা শক্তিশালী অ্যাসিড। কেন শক্তিশালী অ্যাসিড? কারণ যখন আমরা এই অ্যাসিডটাকে পানিতে দ্রবীভূত করব, H2O-তে বা জলীয় দ্রবণে দ্রবীভূত করব, তখন এটা সম্পূর্ণরূপে বিয়োজিত হয়। মানে যতগুলো সালফিউরিক অ্যাসিডের অণু থাকবে সবাই বিয়োজিত হয়ে যাবে। বিয়োজিত হয়ে এরকম SO4 তৈরি করবে, 2H+SO4 তৈরি করবে। অর্থাৎ যদি আমরা মনে করো কোনো দ্রবণের মধ্যে হচ্ছে 20টা সালফিউরিক অ্যাসিডের অণু দ্রবীভূত করলাম পানির মধ্যে, তাহলে ওই 20টা সালফিউরিক অ্যাসিডের অণু কি হবে, এরকম করে ভেঙে যাবে। ভেঙে গিয়ে কি করবে, H+ উৎপন্ন করবে। এরকম অ্যাসিডগুলোকে বলা হয় শক্তিশালী অ্যাসিড। অর্থাৎ যারা তোমার যে পরিমাণে অ্যাসিডের অণু থাকবে সবগুলো অ্যাসিডের অণুই কি হবে, ভেঙে H+ আয়ন উৎপন্ন করবে, তাকে বলা হয় কি, সবল অ্যাসিড বা শক্তিশালী অ্যাসিড। আমরা আরেকটা এক্সাম্পল দিতে পারি, আমরা তো আগে অনেকগুলো এক্সাম্পল দেখছি, ঠিক আছে। যেমন হচ্ছে তোমার আরেকটা অ্যাসিড হচ্ছে নাইট্রিক অ্যাসিড, HNO3। এটাও একটা সবল অ্যাসিড, কারণ এটারও তুমি যদি হচ্ছে যতগুলো পরমাণু পানিতে দ্রবীভূত করবা সবগুলোই কি হবে, যতগুলো অ্যাসিডের অণু পানিতে দ্রবীভূত করবা সবগুলোই কি হবে, সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে H+ আয়ন উৎপন্ন করবে। এই জন্য এটাও একটা কি, শক্তিশালী অ্যাসিড। এখন আমরা আসি হচ্ছে দুর্বল অ্যাসিড জিনিসটা কি। 2 নম্বরে লিখবো হচ্ছে দুর্বল অ্যাসিড। দুর্বল অ্যাসিড, দেখো দুর্বল অ্যাসিড জিনিসটা কি। তো আমরা লিখবো যে, আগে আমরা সংজ্ঞাটা লিখে ফেলি, যে সকল অ্যাসিড পানিতে বা জলীয় দ্রবণে যে সকল অ্যাসিড পানিতে বা জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে আংশিক বিয়োজিত হয়, জলীয় দ্রবণে আংশিক বিয়োজিত হয় তাদেরকে দুর্বল অ্যাসিড বলে। আমরা এক্সাম্পল দিলে লিখতে পারবো যে হচ্ছে CH3COOH, এটার নাম হচ্ছে মিথানোয়িক অ্যাসিড। এটার নাম কি, মিথানোয়িক অ্যাসিড। এই মিথানোয়িক অ্যাসিডকে যদি আমরা পানিতে দ্রবীভূত করি তাহলে হচ্ছে H2O-তে, তাহলে এটা ভেঙে এরকম তৈরি হয় CH3COO- আচ্ছা, এটা দেখো অনেকে মনে করে যে হচ্ছে সব মানে শক্তিশালী অ্যাসিড মানে হচ্ছে সবগুলো হাইড্রোজেন পরমাণু আলাদা হয়ে যাবে, আর দুর্বল অ্যাসিড মানে হচ্ছে কিছু হাইড্রোজেন পরমাণু আলাদা হবে, কিছু হাইড্রোজেন পরমাণু আলাদা হবে না। আসলে ব্যাপারটা কিন্তু এরকম না। ব্যাপারটা হচ্ছে কি, এটা কেন দুর্বল অ্যাসিড, কারণ তুমি যদি হচ্ছে 10 মনে করো হচ্ছে পানির মধ্যে 10টি মিথানোয়িক অ্যাসিডের অণু কি করলা, দ্রবীভূত করলা, তো এর মধ্যে তোমার হচ্ছে মনে করো হচ্ছে 10টা সবগুলা কিন্তু কি হবে না, পানিতে H+ আয়ন উৎপন্ন করবে না, হয়তো 2-1টা পানিতে H+ আয়ন উৎপন্ন করবে। আমাদের মানে এটা হচ্ছে আংশিক। মনে করো তোমার যদি 1000 গুলো তুমি মনে করো হচ্ছে মিথানোয়িক অ্যাসিড পানিতে দ্রবীভূত করলা, যেটুকু মিথানোয়িক অ্যাসিড পানিতে দ্রবীভূত করছো ওইটুকু মিথানোয়িক অ্যাসিডের মধ্যে মনে করো 1000 কি আছে, 1000টি মিথানোয়িক অ্যাসিডের অণু আছে। তো এর মধ্যে হয়তো 4টি বা 5টি মিথানোয়িক অ্যাসিডের অণু কি হবে, প্রতি 1000-এ 4টা বা 5টা মিথানোয়িক অ্যাসিডের অণু এভাবে ভাঙবে, ভেঙে H+ তৈরি করবে। আর বাকি
994 বা 996টাই কি হবে না, এরকম পানিতে ভেঙে H+ তৈরি করবে না, অর্থাৎ বিয়োজিতই হবে না। ওই অ্যাসিডগুলোকে বলা হয় হচ্ছে দুর্বল অ্যাসিড। আরেকটা দুর্বল অ্যাসিড আছে হচ্ছে তোমার CH3 CH2 COOH, এটা আরেকটা দুর্বল অ্যাসিড। এটা ভেঙে কি তৈরি হয়, এটা ভেঙে তৈরি হয় হচ্ছে CH3 COO মাইনাস CH3 CH2 COO মাইনাস প্লাস H+। এটা হচ্ছে আরেকটা দুর্বল অ্যাসিড। তাহলে আমরা শিখলাম দুর্বল অ্যাসিডটা কি। দুর্বল অ্যাসিড হচ্ছে যে সকল অ্যাসিড পানিতে বা জলীয় দ্রবণে আংশিক বিয়োজিত হয়, অর্থাৎ তুমি যেটুকু অ্যাসিডের পরমাণু অণু দিবা সবগুলো কি হবে না, বিয়োজিত হবে না, ভাঙবে না, আংশিক ভাঙবে, আংশিক ভাঙবে না, এটা হচ্ছে দুর্বল অ্যাসিড। আর যেগুলো তোমার হচ্ছে যে কয়টা অ্যাসিডের অণু থাকবে সবগুলোই কি হবে, এরকম করে বিয়োজিত হয়ে H+ তৈরি করবে, ওটাকে বলা হয় হচ্ছে শক্তিশালী অ্যাসিড। তাহলে আমরা দুর্বল অ্যাসিড আর শক্তিশালী অ্যাসিডটা বুঝে ফেললাম। পরীক্ষা এটা খুবই ইম্পর্টেন্ট, সবল অ্যাসিড কাকে বলে আর দুর্বল অ্যাসিড কাকে বলে, এটা পরীক্ষায় আসবেই। সো হচ্ছে এই জিনিসটা তোমরা স্ক্রিনশট দিয়ে রেখে দাও, পরে নোট করে ফেলবা। আচ্ছা, যদি কোনো প্রবলেম থাকে আমাকে অবশ্যই জানাবা। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ জি আপু, চিনছি, ভালো আছেন? ও আচ্ছা আচ্ছা। ও আচ্ছা ঠিক আছে। আমি ক্লাস নিচ্ছি, তো আমি ক্লাস শেষ করে আপনাকে ফোন দিব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি ক্লাস শেষ করে আপনাকে ফোন দিচ্ছি। আচ্ছা ওকে, তাহলে আমরা ওকে, তাহলে আমি এটা মুছে দিচ্ছি। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি না বুঝে থাকো তাহলে আমাকে কমেন্ট করো প্লিজ। যদি না বুঝো কিছু তাহলে হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করবা। এটা পরে তোমরা নোট করে ফেলবা। আমি এটা মুছে দিচ্ছি। আচ্ছা, আমরা একটা নোটস লিখব, এটা মনে রাখবা। হ্যাঁ, এই নোটটা অবশ্যই মনে রাখবা। এটা হচ্ছে, আমরা জানি যে আমাদের মিথানোয়িক অ্যাসিড 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপমাত্রায় 1000টি মিথানোয়িক অ্যাসিড CH3COOH অণুর মধ্যে পানিতে মাত্র 4টি অণু বিয়োজিত হয়। 4টি অণু বিয়োজিত হয়।
বাকি 996টি অণু অবিয়োজিত অবস্থায় থেকে যায়। আচ্ছা, তোমার হচ্ছে 25°C তাপমাত্রায় 1000টি, যদি আমরা এটা হচ্ছে মিথানোয়িক অ্যাসিড, এই অ্যাসিডের নাম কি? অ্যাসিডের নাম হচ্ছে মিথানোয়িক অ্যাসিড। এটা একটু গুরুত্বপূর্ণ, তোমরা এটা মনে রাখবা যে এটার নাম কি। এটার নাম হচ্ছে মিথানোয়িক অ্যাসিড। মিথানোয়িক অ্যাসিড। মিথানোয়িক অ্যাসিডের সংকেত কি? CH3COOH। যদি আমরা 25°C তাপমাত্রায় 1000টি মিথানোয়িক অ্যাসিডের অণুকে পানিতে কি করি? দ্রবীভূত করি, তাহলে তার মধ্যে মাত্র 4টি অণু বিয়োজিত হয়, মানে 4টি অণু ভেঙে H+ আয়ন তৈরি করে, আর বাকি 996টি অণুই অবিয়োজিত অবস্থায় থেকে যায়। মানে প্রতি হাজারে মাত্র 4টি মিথানোয়িক অ্যাসিডের প্রতি হাজারের মধ্যে মাত্র 4টি অণুই কি হয়? বিয়োজিত হয়, আর বাকিগুলো অবিয়োজিত অবস্থায় থেকে যায়। এই জন্য মিথানোয়িক অ্যাসিড একটা কি অ্যাসিড? দুর্বল অ্যাসিড। যদি এখানে সালফিউরিক অ্যাসিড হইতো বা হাইড্রোক্লোরিক অ্যাসিড হইতো বা হচ্ছে তোমার ফসফিউরিক অ্যাসিড হইতো, তাহলে হচ্ছে আমরা 1000টি দিলে 1000টি অণুই কি হইতো? বিয়োজিত হইতো। কিন্তু দুর্বল অ্যাসিড হওয়ার কারণে 1000টির মধ্যে মাত্র 4টি অণু বিয়োজিত হয়, বাকিগুলো অবিয়োজিত অবস্থায় থেকে যায়। আচ্ছা, তাহলে আমরা এবার দেখো দুর্বল অ্যাসিড আর হচ্ছে সবল অ্যাসিডের 4টা এক্সাম্পল দিব। এই এক্সাম্পলগুলো তোমাদের মুখস্থ করতে হবে। এই 4টা এক্সাম্পল মুখস্থ করে নিবা। এই 4টা এক্সাম্পল থেকে পরীক্ষায় কুইজ আসে, ঠিক আছে? সো এটা একটু মুখস্থ করে নোট করে নিবা। দেখো, এটা হচ্ছে দুর্বল, এদিক দিয়ে লিখলাম দুর্বল অ্যাসিড, আর এদিক দিয়ে লিখলাম হচ্ছে সবল অ্যাসিড। আচ্ছা, দুর্বল অ্যাসিড 1 নম্বরে হচ্ছে কি? CH3COOH। এটার নাম আমরা জানি যে মিথানোয়িক অ্যাসিড। মিথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড। তারপরে তোমার এই পাশে আমরা আরেকটা লিখতে পারি, আরেকটা দুর্বল অ্যাসিড H2SO4। এটার নাম কি? এটার নাম হচ্ছে সালফিউরিক অ্যাসিড। নিচে লিখে দেয় নামটা, সালফিউরিক অ্যাসিড। তারপরে হচ্ছে C6H8O7। এটার নাম হচ্ছে সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড। দেখো, আর এখানে আমরা আরেকটা অ্যাসিডের নাম লিখবো, সেটা হচ্ছে HCl। এটার নাম হচ্ছে কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড। তারপর দেখো HOOC, তারপর COOH। এটার নাম হচ্ছে
অক্সালিক অ্যাসিড, এটার নাম কি? অক্সালিক অ্যাসিড। তারপর এখানে আমরা এটা লিখবো HNO3, এটার নাম হচ্ছে নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। তারপর আমরা আরেকটা অ্যাসিড লিখবো যে CH3 CH2COOH, এই অ্যাসিডটার নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, এটার নাম কি? ইথানোয়িক অ্যাসিড। আর আমরা এখানে একটা অ্যাসিড লিখবো যে HSO4, এটার নাম হচ্ছে সালফিউরাস অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড। দেখো এটার নাম, আমি এটার নাম লিখতে পারি না, জায়গা নাই, এই জন্য লিখতে পারি না। এটার নাম হচ্ছে তোমার ইথানোয়িক অ্যাসিড। আমি এই দিক দিয়ে লিখে দেই ইথানোয়িক অ্যাসিড। দেখো এটার নাম হচ্ছে কি? ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড। আচ্ছা, তাহলে এটা দিক দিয়ে নামটা আমি লিখে দিলাম ইথানোয়িক অ্যাসিড। যদি কোনো কিছু না বুঝো আমাকে বলতে পারো। তো এখানে 4টা দুর্বল অ্যাসিড এবং 4টা সবল অ্যাসিডের নাম আমি লিখে দিলাম। এই অ্যাসিডগুলোর নাম কেন লিখে দিছি? কারণ পরীক্ষার মধ্যে এই 4টা দুর্বল অ্যাসিড আর 4টা সবল অ্যাসিড নিয়ে পরীক্ষায় কুইজ আসে। তোমার হচ্ছে সংকেত দিবে, বলবে যে এই অ্যাসিডের নাম কি, অথবা নাম লিখে দিবে সাইট্রিক অ্যাসিড, বলবে যে এটা সংকেত কি, বা অক্সালিক অ্যাসিডের সংকেত কি, সালফিউরিক অ্যাসিডের সংকেত কি, বা তোমাকে HCl দিবে, বলবে এটার নাম কি, হাইড্রোক্লোরিক অ্যাসিড। সো তোমাকে কি করতে হবে? এই অ্যাসিডগুলোর নাম এবং সংকেত লিখে লিখে মুখস্থ করে ফেলতে হবে। আচ্ছা, এটা একটু স্ক্রিনশট দিয়ে রেখে দাও। আচ্ছা, আমি মুছে দিচ্ছি, একটু স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো তোমরা। আমরা চলে যাব আমাদের পরের টপিকে। ওকে, আমরা এখন শিখবো হচ্ছে অ্যাসিডের ব্যবহার। অ্যাসিডের অ্যাসিডের ব্যবহার। ওকে, এক নম্বর যে ব্যবহার সেটা আমরা শিখবো হচ্ছে, দেখো হিস্টামিন। হিস্টামিন হচ্ছে একটা যৌগ, যে যৌগটা হচ্ছে, যে যৌগটার সংকেত হচ্ছে কি N3, C5H9N3, এটাকে বলা হয় হচ্ছে হিস্টামিন। এই হিস্টামিনটা হচ্ছে একটি ক্ষারক জাতীয় পদার্থ। এটা হচ্ছে কি এটা একটা ক্ষারীয় পদার্থ, এটা একটা কি ক্ষারক জাতীয় পদার্থ, ক্ষারক জাতীয় পদার্থ।
আমরা যদি এটা থাকে কোথায়, এটা থাকে হচ্ছে বিভিন্ন, যেমন দেখবো যে বোলতা, মৌমাছি, তারপরে তোমার হচ্ছে বিভিন্ন বিষাক্ত পোকামাকড় যখন মানুষকে কামড় দেয় তখন হুল ফুটিয়ে দেয়। বোলতা, মৌমাছি, ভ্রমর এগুলো মানুষকে কামড় দিলে কি করে, হুল ফুটিয়ে দেয়। তো এই হুলের মধ্যে কি থাকে, হিস্টামিন নামক ক্ষারীয় পদার্থ থাকে। এই হিস্টামিন নামক ক্ষারীয় পদার্থ হুলের মধ্যে থাকে বলেই মৌমাছি, তারপরে হচ্ছে ভোমরা, এগুলো আমাদেরকে কামড় দিলে অনেক ব্যথা অনুভূত হয়। তো যদি যেখানে কামড় দিছে, যেখানে হুল ফুটিয়ে দিল পোকামাকড়, সেখানে যদি আমরা কি করি, বেকিং, তোমার হচ্ছে ভিনেগার বা বেকিং সোডা, বেকিং সোডা ইত্যাদি জৈব অ্যাসিড, যেগুলো দিলে পুরো মানে হাত পুড়ে যাবে না, ইত্যাদি, বা ইথানোয়িক অ্যাসিড ইত্যাদি অ্যাসিড বা অ্যাসিড জাতীয় পদার্থ দিলে কি হবে, তোমার হচ্ছে আর ব্যথা অনুভূত হবে না। কারণ এই অ্যাসিড জাতীয় পদার্থ এই হিস্টামিনের সাথে বিক্রিয়া করে হিস্টামিনটা হচ্ছে মানে অ্যাসিড এবং ক্ষারের বৈশিষ্ট্য কি হবে, নষ্ট হয়ে যাবে, অর্থাৎ লবণ আর পানি তৈরি হবে। আমরা সবাই জানি যে অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে লবণ পানি তৈরি করে, এবং অ্যাসিড এবং ক্ষারটা কি হয়ে যায়, অ্যাসিড এবং ক্ষারটা প্রশমিত হয়ে যায়, অর্থাৎ অ্যাসিড আর ক্ষারের কোনো অস্তিত্ব থাকে না, সেখানে লবণ আর পানি তৈরি হয়। তো যেহেতু পোকামাকড় কামড় দিলে এই হিস্টামিন নামক পদার্থ পোকামাকড়ের হুলের মধ্যে থাকে, আর ওই হুলটা হিস্টামিন সহ আমাদের দেহে যখন প্রবেশ করে, এই হিস্টামিনটা ক্ষার জাতীয় পদার্থ হওয়ার কারণে আমাদের দেহের মধ্যে জ্বালা পোড়া করে, ঠিক আছে। আর যখন যেখানে হচ্ছে এই হুলটা ফুটিয়ে দিল হিস্টামিন সহ, ওই জায়গাটাতে আমরা যদি কি করি, ভিনেগার বা বেকিং সোডা ইত্যাদি অ্যাসিড বা অ্যাসিড জাতীয় পদার্থ যদি আমরা কি করি, মেখে দেই, তাহলে এই অ্যাসিড জাতীয় পদার্থ বা অ্যাসিডগুলো এই হিস্টামিন জাতীয় ক্ষারের সাথে বিক্রিয়া করে কি করে, হিস্টামিনটাকে প্রশমিত করে দেয়, ফলে আমাদের ব্যথা কমে যায়। এ হচ্ছে অ্যাসিডের একটা ব্যবহার। এটা বইয়ের মধ্যে সুন্দর করে লেখা আছে, তোমরা পড়বা, আশা করি এখন বুঝতে পারবা। 2 নম্বর যে ব্যবহারটা আছে অ্যাসিডের, সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ব্যবহার, HCl। এটার নাম কি, হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl এর ব্যবহার। তো হাইড্রোক্লোরিক অ্যাসিডের ব্যবহার কি, হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে কোথায়, হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে হচ্ছে আমাদের পাকস্থলীতে। কোথায় থাকে, পাকস্থলীতে। এটার কাজ কি, হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাজ কি, হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাজ হচ্ছে এটা আমাদের খাবার হজম করতে সাহায্য করে। আমরা যখন খাবার খাই, খাবারের সাথে কিন্তু বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়া আমাদের মানে পেটে প্রবেশ করে। তো এই হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের পাকস্থলীর প্রাচীর থেকে নিঃসৃত হয়। এর কাজ হচ্ছে খাবারের সাথে যে জীবাণুগুলো আমাদের দেহে প্রবেশ করছে, ওই জীবাণুগুলো ধ্বংস করে ফেলা। অর্থাৎ যদি আমাদের মানে হচ্ছে তোমার খাবারের সাথে কোনো রোগ জীবাণু প্রবেশ করে, তাহলে আমাদের পাকস্থলী থেকে নিঃসৃত এই হাইড্রোক্লোরিক অ্যাসিড কী করে, খাবারের জীবাণুগুলোকে ধ্বংস করে ফেলে। অর্থাৎ তার কাজ কি, তার কাজ হচ্ছে খাবারের জীবাণু ধ্বংস করা, খাবারের জীবাণু ধ্বংস করা। তারপর আমাদের আরেকটা বৈশিষ্ট্য আছে, যেমন 3 নম্বরে আমরা বলতে পারি ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি এর আরেকটা নাম হচ্ছে কি, অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি, অ্যাসকর্বিক অ্যাসিড। দেখো এই ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড এটা পাওয়া যায় কোন জায়গার মধ্যে, এটা পাওয়া যায় বিভিন্ন ফ্রুটসের মধ্যে, ফলের মধ্যে, যেমন হচ্ছে কমলা লেবু,
লেবু, তারপরে হচ্ছে তোমার আমড়া, হ্যাঁ, এরপরে তোমার বলতে পারো হচ্ছে কাঁচামরিচ, হ্যাঁ, কমলা লেবু, কমলা লেবু, আমড়া, কাঁচামরিচ, তারপরে হচ্ছে আমলকি, ঠিক আছে, ইত্যাদি। বিভিন্ন কাঁচা ফলের মধ্যে কি পাওয়া যায়? এই ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড পাওয়া যায়। এই ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিডের কাজ কি? এই ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিডের কাজ হচ্ছে এটা আমাদের দেহের ক্ষত শুকাতে সাহায্য করে, ক্ষত শুকাতে সাহায্য করে। আরেকটা কাজ হচ্ছে কি এটা এটা রোগ প্রতিরোধ স্কার্বি রোগের প্রতিরোধ করে, স্কার্বি রোগ প্রতিরোধ করে। স্কার্বি হচ্ছে একটা মারাত্মক রোগ। এই স্কার্বি রোগ কি করে? প্রতিরোধ করে কে? ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড। তাহলে ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড পাওয়া যায় কোথায়? কমলা, লেবু, আমড়া, কাঁচামরিচ, আমলকি ইত্যাদি কাঁচা ফলের মধ্যে ভিটামিন সি পাওয়া যায়। আর ভিটামিন সি কি করে? আমাদের দেহের ক্ষত শুকাতে সাহায্য করেন, স্কার্বি রোগ প্রতিরোধ করে থাকে। ভিটামিন সি একটা কথা মনে রাখবা, এই ভিটামিন সি দেহের মধ্যে বেশি দিন জমা থাকে না। অর্থাৎ ব্যাপারটা এরকম নয় যে তুমি হচ্ছে 1 মাস খুব বেশি ভিটামিন সি জাতীয় ফল খেলা, কিন্তু বাকি 3 মাস আর খেলা না, তাহলে কিন্তু হবে না। তোমার এটা হচ্ছে বেশি দিন দেহে জমা থাকে না। এই জন্য হচ্ছে একবার অনেকগুলো না খেয়ে রেগুলার প্রতিদিন অল্প অল্প করে আমাদের ভিটামিন সি জাতীয় ফল খাওয়া উচিত, ঠিক আছে? আর ভিটামিন সি জাতীয় ফল যেটা, এটা ভিটামিন সিটা হচ্ছে সিদ্ধ করলে নষ্ট হয়ে যায়। অর্থাৎ তুমি যদি ভিটামিন সি জাতীয় খাবারগুলো সিদ্ধ করে খাও তাহলে এর ভিটামিন সিটা নষ্ট হয়ে যাবে। এ হচ্ছে আমাদের অ্যাসিডের 3টা ব্যবহার। আশা করি এগুলো বইয়ের মধ্যেও বর্ণনা আছে, এখন তোমরা বুঝতে পারবা। একটু স্ক্রিনশট দিয়ে রেখে দাও। ওকে, আমরা চলে যাব হচ্ছে আমাদের পরেরটাতে। পরে যে ব্যবহারটা আছে এটা আমি মুছে দিচ্ছি। তারপরে হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড দেখো এটা কোথায় থাকে? এটা থাকে হচ্ছে তোমার দই, তারপরে হচ্ছে বোরহানি, ইত্যাদির মধ্যে। দই বোরহানির মধ্যে থাকে। এটা কি করে? দেখবো যে আমরা যখন হচ্ছে বিয়ে বাড়িতে বা কোনো অনুষ্ঠানে খেতে যাই তখন হচ্ছে খাওয়ার পরে দই বা বোরহানি দেয়। কেন দেয়? কারণ হচ্ছে এই দই বা বোরহানি হচ্ছে হজম করতে সাহায্য করে। তো দই বা বোরহানির মধ্যে কি থাকার কারণে এটা হজম করতে সাহায্য করে? কারণ দই বা বোরহানির মধ্যে কি আছে? ল্যাকটিক অ্যাসিড আছে। এই ল্যাকটিক অ্যাসিডটা খাওয়া যায়। ল্যাকটিক অ্যাসিড হচ্ছে আমাদের হজমের কাজ করেন। ল্যাকটিক অ্যাসিড কি করে? হজম করতে সাহায্য করে, হজমে সাহায্য করে। ল্যাকটিক অ্যাসিডে কি কি থাকে? দই বা বোরহানি থাকে। আর ল্যাকটিক অ্যাসিড আমাদের কি করতে সাহায্য করে? হজম করতে সাহায্য করে। তারপর আছে হচ্ছে 5 নম্বরে বেকিং সোডা।
বেকিং সোডা এটা হচ্ছে একটা অ্যাসিড জাতীয় পদার্থ। বেকিং সোডা এটা অ্যাসিড থেকে তৈরি করা হয়, এটা একটা অ্যাসিডধর্মী পদার্থ, অম্লধর্মী পদার্থ বেকিং সোডা। এই বেকিং সোডা হচ্ছে তোমার ব্যবহার করা হয় কোথায়? কেক, পাউরুটি, তারপরে তোমার হচ্ছে রুটি, কেক, পাউরুটি, নান, রুটি ইত্যাদি ফোলানোর জন্য এই বেকিং সোডা ব্যবহার করা হয়। কেন বেকিং সোডা ব্যবহার করা হয়? কারণ হচ্ছে এগুলোর মধ্যে যখন হচ্ছে তোমার কেক, পাউরুটি, নান, রুটি এগুলো বানানো হয় তোমার আটা দিয়ে, আটা বা ময়দা দিয়ে। আটা বা ময়দার মধ্যে যখন হচ্ছে আটা বা ময়দার সাথে পানি দিয়ে যদি তুমি এই বেকিং সোডা দিয়ে দাও, তাহলে এই বেকিং সোডা পানির সাথে বিক্রিয়া করে কি করে? ওখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করে। কি তৈরি করে? কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করে। এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস কেক, পাউরুটি, নান, রুটি ইত্যাদির মধ্যে ফাঁকে ফাঁকে কী হয়? জমা হয়। জমা হয়ে হয়ে এই কেক, পাউরুটি বা নান রুটিগুলোকে কী করে? ফুলিয়ে দেয়। ঠিক আছে, ফুলিয়ে ফেলে। এই জন্য বেকিং সোডা ব্যবহার করলে কেক, নান, পাউরুটি, নান, রুটি এগুলো ফুলে। কেন ফুলে? কারণ এই বেকিং সোডা পানির সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। ওই কার্বন ডাইঅক্সাইডের কারণে কার্বন ডাইঅক্সাইডটা হচ্ছে এই আটার ফাঁকে ফাঁকে বা ময়দার ফাঁকে ফাঁকে জমা হয়, জমা হয়ে রুটিটা ফুলে যায়। আচ্ছা, আমরা এবার পড়বো হচ্ছে 6 নম্বর ব্যবহারটা। 6 নম্বর ব্যবহার হচ্ছে টয়লেট পরিষ্কারক। টয়লেট পরিষ্কারক হিসেবে ব্যবহার। আমরা টয়লেট পরিষ্কারক হিসেবে যেই মানে হচ্ছে জিনিসগুলো ব্যবহার করি, ওই জিনিসগুলোর মধ্যে থাকে হচ্ছে HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, তারপর থাকে হচ্ছে সালফিউরিক অ্যাসিড H2SO4, তারপর থাকে হচ্ছে তোমার HNO3। এই যৌগগুলো, এই অ্যাসিডগুলো থাকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এগুলো হচ্ছে শক্তিশালী অ্যাসিড। এই অ্যাসিডগুলো টয়লেট পরিষ্কারক যে হারপিক আমরা ব্যবহার করে থাকি, ওই হারপিকের মধ্যে থাকে বলেই হচ্ছে হারপিকটা কী করতে পারে? টয়লেটকে পরিষ্কার করতে পারে। এখানে কি আছে? মূলত হারপিকের এই অ্যাসিডগুলোই কী করে? জীবাণুগুলোকে মেরে ফেলে। অর্থাৎ টয়লেট পরিষ্কারক হিসেবে আমাদের কি থাকে? কি ব্যবহার হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়। তারপর তোমার হচ্ছে 7 নম্বরে আছে H2SO4 বা সালফিউরিক অ্যাসিড। H2SO4 এটার নাম কি? সালফিউরিক অ্যাসিড। এটার নাম কি? সালফিউরিক অ্যাসিড। এই সালফিউরিক অ্যাসিড কোথায় ব্যবহার করা হয়? এই সালফিউরিক অ্যাসিড ব্যবহার হয় হচ্ছে তোমার আইপিএস। আইপিএস তো আমরা সবাই চিনি, আইপিএস। তারপর হচ্ছে গাড়ি, মাইক, সৌরবিদ্যুৎ, ইত্যাদির সালফিউরিক অ্যাসিড আইপিএস, গাড়ি, মাইক, সৌরবিদ্যুৎ ইত্যাদির ব্যাটারিতে ব্যবহার করা হয়। ব্যাটারিতে ব্যবহার হয়। তাহলে এই হচ্ছে 4, 5, 6, 7 আরো কয়টা ব্যবহার আমরা দেখালাম। পরীক্ষায় কিন্তু অবশ্যই আসবে যে হচ্ছে অ্যাসিডের ব্যবহারগুলো ব্যাখ্যা করো। পরীক্ষায় এটা অবশ্যই আসে, অ্যাসিডের ব্যবহারগুলো ব্যাখ্যা করো। আচ্ছা, আমরা চলে যাই হচ্ছে পরের টপিকে। এটা আমি মুছে দিচ্ছি, একটু স্ক্রিনশট দিয়ে রেখে দাও। আচ্ছা, আর 2টা ব্যবহার পড়লো, তারপরে আমাদের শেষ। আমাদের
8 নাম্বার ব্যবহারটা হচ্ছে সার হিসেবে ব্যবহার, সার হিসেবে অ্যাসিডের ব্যবহার, হিসেবে ব্যবহার। আচ্ছা দেখো আমরা জানি এই যে NH4 এই অ্যামোনিয়াম সালফেট NH4 এটার নাম হচ্ছে অ্যামোনিয়াম সালফেট। এটার নাম কি? অ্যামোনিয়াম সালফেট। এই যৌগটার নাম হচ্ছে অ্যামোনিয়াম সালফেট। এটা পরীক্ষা কুইজে আসতে পারে, যেটার নাম কি? অ্যামোনিয়াম সালফেট। কারণ এটা হচ্ছে অ্যামোনিয়াম যৌগমূলক, এটা সালফেট যৌগমূলক। এই সালফেট যোজনী 2 আর অ্যামোনিয়ামের হচ্ছে 1, এই জন্য এখানে কিছু বসানো হয় নাই। ঠিক আছে, এই অ্যামোনিয়াম সালফেট যৌগটা থেকে কী করা হয় তোমার হচ্ছে এই অ্যামোনিয়াম সালফেট একটা সার। এটার নাম অ্যামোনিয়াম সালফেট হচ্ছে কি একটা সার। দেখবে যে সারের বস্তার মধ্যে লেখা আছে যে অ্যামোনিয়াম সালফেট সার। এই অ্যামোনিয়াম সালফেট সারটা তৈরি করা হয় হচ্ছে তোমার হচ্ছে সালফিউরিক অ্যাসিড থেকে। কোন অ্যাসিড থেকে? H2SO4 বা সালফিউরিক অ্যাসিড। এটা হচ্ছে অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড থেকে অ্যামোনিয়াম সালফেট সারটা বানানো হয়। তারপর আমাদের আরেকটা সারের নাম হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট, NH4 ও এখানে হচ্ছে কিছু ব্র্যাকেট হবে না, NH4NO3। দেখো এটা যোজনীয় 1, এটা যোজনীয় 1, এই জন্য আমরা লিখলাম যে অ্যামোনিয়াম নাইট্রেট। তো অ্যামোনিয়াম নাইট্রেটটা তৈরি করা হয় হচ্ছে নাইট্রিক অ্যাসিড থেকে, NO3। এই অ্যামোনিয়াম নাইট্রেট এটার নাম হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট সার। আচ্ছা, অ্যামোনিয়াম নাইট্রেট সার বানানো হয় হচ্ছে নাইট্রিক অ্যাসিড থেকে। ঠিক আছে, এই যে অ্যামোনিয়াম নাইট্রেট সারটা এটা বানানো হয় কোত্থেকে? নাইট্রিক অ্যাসিড থেকে। অনেক সারের বস্তায় লিখবে লেখা আছে অ্যামোনিয়াম নাইট্রেট। তারপরে হচ্ছে আরেকটা অ্যাসিড আছে হচ্ছে অ্যামোনিয়াম ফসফেট, NH3PO4। এটা হচ্ছে ফসফেট যৌগমূলক আর এটা হচ্ছে অ্যামোনিয়া যৌগমূলক। অ্যামোনিয়াম যৌগমূলক। অ্যামোনিয়াম যোজনী হচ্ছে 1 আর ফসফেটের যোজনী হচ্ছে কত? 3। এটা পানিতে এটা তৈরি করা হয় হচ্ছে ফসফিউরিক অ্যাসিড থেকে, H3PO4। এটার নাম হচ্ছে ফসফিউরিক অ্যাসিড। আমি লিখে দিই এখানে, ফসফিউরিক অ্যাসিড। এটার নাম হচ্ছে নাইট্রিক অ্যাসিড। এটার নাম কি? নাইট্রিক অ্যাসিড। এটার নাম হচ্ছে সালফিউরিক অ্যাসিড। এটা তোমরা পারবা সবাই আশা করি। এর নাম হচ্ছে অ্যামোনিয়াম ফসফেট সার। কি সার? অ্যামোনিয়াম ফসফেট সার। তাহলে দেখো এই অ্যামোনিয়াম ফসফেট সারটা বানানো হয় কোত্থেকে? ফসফিউরিক অ্যাসিড থেকে। এই অ্যামোনিয়াম সালফেট যে সারটা এটা বানানো হয় সালফিউরিক অ্যাসিড থেকে। অ্যামোনিয়াম নাইট্রেট সারটা বানানো হয় নাইট্রিক অ্যাসিড থেকে। আর হচ্ছে অ্যামোনিয়াম ফসফেট সারটা বানানো হয় হচ্ছে ফসফিউরিক অ্যাসিড থেকে। এই জিনিসগুলো মুখস্থ করতে হবে। এটা হচ্ছে এই সারগুলো কি করা হয়, মানে সারগুলো হচ্ছে এই অ্যাসিড হিসাবে তোমার হচ্ছে সার, এই অ্যাসিড থেকে কি করা হয়? সার বানানো হয়, অর্থাৎ সার হিসেবেও কি করা হয়? অ্যাসিড ব্যবহার করা হয়। আমাদের আরেকটা আছে হচ্ছে তোমার 9 নম্বর ব্যবহার যেটা, সেটা হচ্ছে ভিনেগার বা অ্যাসিটিক অ্যাসিড। ভিনেগার, তুমি সবাই ভিনেগার চেনো। ভিনেগারের আরেক নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। ভিনেগার আরেক নাম কি? অ্যাসিটিক অ্যাসিড। তো আমরা দেখবো যে তারপরে হচ্ছে আমের আচার, জলপাইয়ের আচার, আমের আচার, তারপরে জলপাইয়ের আচার, জলপাইয়ের
আমের আচার, জলপাইয়ের আচার ইত্যাদি আচার। তারপরে তোমার হচ্ছে যে কোনো ফলের আচারের মধ্যে এই ভিনেগার বা অ্যাসিটিক অ্যাসিড ব্যবহার করা হয়। কারণ এই ভিনেগার বা অ্যাসিটিক অ্যাসিড আচারের মধ্যে দিলে আচারের মধ্যে কি হয় না, ছত্রাক, ব্যাকটেরিয়া ইত্যাদি আক্রমণ করতে পারে না, ফলে আচারগুলো কি হয় না, পচে যায় না। এ হচ্ছে আমাদের 9টি অ্যাসিডের ব্যবহার। তো পরীক্ষায় আসবে যে অ্যাসিডের ব্যবহারগুলো ব্যাখ্যা করো। অবশ্যই অবশ্যই এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো যদি পরীক্ষা আসে যে অ্যাসিডের ব্যবহারগুলো লেখো, তাহলে আমরা এই যে ব্যবহারগুলো দেখাইলাম এই ব্যবহারগুলো সুন্দর করে পয়েন্ট আকারে লিখে দিবা। আচ্ছা, আর তাহলে তোমাদের নেক্সট ক্লাসে হচ্ছে আজকে আমি যা যা পড়ালাম এগুলা সব নোট করবা, নোট করে আমাকে স্ক্রিনশট মানে হচ্ছে ছবি তুলে মেসেঞ্জারে পাঠাবা। আর হচ্ছে দেখো বইয়ের এখান থেকে শুরু করে এই পেজ এই যে এই পর্যন্ত মানে হচ্ছে 149 পেজ পর্যন্ত পড়া থাকবে। প্রথম থেকে 149 পেজ পর্যন্ত বইটা পড়া থাকবে। আর যেগুলো আমি আজকে পড়িয়ে দিলাম এগুলো হচ্ছে নোট করে আমাকে ছবি তুলে দেখাবা। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থেকো, আজকে এই পর্যন্তই।